পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঠিক এই মুহূর্তে ব্রিফিং করছেন। আমরা সরাসরি তাঁর ব্রিফিংয়ে চলে যাচ্ছি। আমাদের এটাতে যেইভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে সেটা আমাদের জন্য বাস্তবায়নযোগ্য না অনেক ক্ষেত্রেই। উনি একটা প্রশ্ন করার চেষ্টা একটু দেরি করেন, উনি ওনার একটা প্রশ্ন অনেকক্ষণ চেষ্টা করছেন। বলুন। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে একটা দায়িত্বশীল জায়গা থেকে এই বক্তব্যটা দেওয়া হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তার ক্লারিফিকেশন দিল কোনটা ঠিক কোনটা বেশি। ভবিষ্যতে এই ধরনের বক্তব্য থেকে বিগত থাকার জন্য দায়িত্বশীল মহলকে আপনার তরফ থেকে কোনো বক্তব্য বা অনুরোধ আমি আপনাকে এটার জবাবটা যেটা দিয়েছি ওটাই আবার রিপিট করবো যে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। না, আপনারা তো কিছু লিখতে চান, এটাই লিখবেন যে উনি বলেছেন যে উনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। আপনার ইন্ডিয়ান কাউন্টার পার্টির সঙ্গে আপনার পররাষ্ট্র সচিব, হেড অফ দ্য গভর্নমেন্ট বা কোনো লেভেলে অন্য মন্ত্রণালয়ের কোনো বৈঠকের সম্ভাবনা আছে? কতদিনের মধ্যে? দেখুন, দু দেশের মধ্যে বৈঠকটা তো এটা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটা এটা এক ধরনের রেগুলার, যে প্রতি বছর একবার করে হবে, এটা হলো নিয়ম। ধরুন এবছর তো হয়ে গেছে, আগামী বছর আরেকবার হয়তো হবে। বাকিগুলি কিন্তু সময় নির্ধারিত না। কাজেই যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, যখন কোনো ইস্যুস থাকবে যেটা উচ্চতর পর্যায়ে সমাধান সম্ভব মনে করা হবে, তখন সভা হবে। মাননীয় উপদেষ্টা, আমরা যেটা বলছিলাম যে আপনি চুক্তিগুলো নাই বা আছে সেগুলো ক্লারিফিকেশন দিলেন। প্রশ্নটা হচ্ছে যে এই বিষয়গুলো সেই আমরা বলছি যে মে মাসে গণমাধ্যমে এসছে, হঠাৎ করে অক্টোবরে এসে জিনিসগুলোকে আবার ক্লারিফাই করা হচ্ছে, বা এটার কি কারণ বলে আপনার মনে হয়? এটা আসলে আমি বলতে পারবো না, কারণ এই জিনিসটা আমার চোখে পড়েনি আগে। আমি তো ইনকিলাব করি না নর্মালি, তো আমার চোখে এটা পড়েনি। না, অনেক সময় হয় যেটা পত্রিকা না পড়লেও সেটা চোখে আসে। আসলে সব পত্রিকা তো পড়া সম্ভব না আমার পক্ষে। আমি তো সারাদিন, তাহলে আমার শুধু পত্রিকা পড়াতেই কেটে যাবে। তো এটা আমার নজরে আসেনি। এখন যেহেতু নজরে আনা হয়েছে, কাজে আমি এই সম্বন্ধে আমার মতামতটা দিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম, জাতিসংঘের থেকে আমাদের শান্তিরক্ষী মিশন ব্যাক করানো হচ্ছে এবং পুলিশের একটি কন্টিনজেন্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং অনেকে বলছে যে এই সিদ্ধান্ত জাতিসংঘ আগেই নিচ্ছিল, ওরা যেহেতু বলছিল বাজেট কমে গেছে, কিন্তু বাংলাদেশের থেকে আলোচনা হয়নি বলে এইভাবে পাঠানো হচ্ছে। সেই বিষয়ে আপনার না, এটা সঠিক নয়। আমরা বরং উল্লেখ করেছি যে যেহেতু একটি মিশন বন্ধ হয়ে গেছে মালিতে, সেখানে আমাদের একটা মেজর অংশ ছিল। সব ইউএন মিশনে তো সবার প্রতিনিধিত্ব থাকে না, কোনো দেশের একটু বেশি থাকে, যেমন মালিতে আমাদের বেশি ছিল। আমরা এই পয়েন্টটা বরং পয়েন্ট আউট করেছি তাদেরকে, যে আমাদের ব্যাপারে যেন তারা এই বিষয়টা মনে রাখে যে অ্যাজ অফ টুডে 25% রিডাকশন যদি হয়, সেটা আমাদের ক্ষেত্রে হওয়া উচিত না 25%। এই জন্য যে অল্প দিন আগে একটা মিশন বন্ধ করে দেওয়ার কারণে আমাদের পার্টিসিপেশন কমেছে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ফাইন্যান্স কমিয়ে দিয়েছে, কাজে এটা তাদের উপায় নেই না কমিয়ে। সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ক্ষেত্রে সেই কমাটা যেন লেস দেন প্রপোর্শনেট হয়, আমরা সেই চেষ্টা করছি। আমরা জানি যে কার্গো ভিলেজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 18 টন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কালকে রাশিয়ার রাষ্ট্রদূত আপনার কাছে এসেছিলেন, এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? রাশিয়ার শুধু আমার কাছে আসেনি তো কালকে। ও আচ্ছা, হ্যাঁ, ওনার প্রশ্নটা আগে নিয়ে নিন, ওনারটা নিয়ে তারপর আপনারটা। সরি, সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকে লাইভ করছে রাশিয়া থেকে বাংলাদেশি নাগরিকরা, এটা মানে লাইভ করছে, তারা বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে। এটা কি মানে লিগালি কারেক্ট আছে কিনা একটা ব্যাপার আপনাদের নজরে আসছে? বিষয়টি আমার নজরে আছে, এবং আমার প্রসঙ্গ হচ্ছে সেটা হলো যে আমরা কাউকে ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছি না। আপনারা জানেন যে আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায়, যেটা নিয়ে আমাদেরও সমস্যা আছে এবং অন্যান্য দেশের সাথেও আমাদের সমস্যা আছে। সেটা হলো যে রেগুলার মাইগ্রেন্ট না যারা, অথবা কেউ যদি পড়াশোনা করতে যায় আর তারপরে সে যদি যুদ্ধক্ষেত্রে হাজির হয়, আমি তো তাকে ঠেকানো তো আমার পক্ষে কঠিন, যদি সে লোভে পড়ে বা অন্য কোনো কারণে গিয়ে হাজির হয়। আমরা শুধু দেখব যে আমাদের কাউকে জোর করে পাঠানো হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা সেটা অবশ্যই অপোজ করবো, কিন্তু আমরা সেরকম কিছু পাইনি এখন পর্যন্ত যে জোর করে কাউকে পাঠানো হয়েছে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে চলে যায় যুদ্ধে তার লাভের কারণে মনে করে, সেক্ষেত্রে সেটা ঠেকানো আমার জন্য খুব কঠিন। আমরা ডিসকারেজ করবো অবশ্যই যে এই ধরনের কাজ যেন কেউ না করে।
স্যার, আপনি চুক্তি পর্যালোচনার কথা বলছেন এগেইন ভারতের কাছে, এর ভিতরে একটা প্রত্যয় খুবই সবসময় আমাদের পলিটিশিয়ানরা বলে দেশ বিরোধী চুক্তি। এই পর্যালোচনা করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির হার কেমন, এটা ফাইন্ড আউট করা গেছে? এটা খুব কঠিন বিষয় আমার মনে হয়। এটা তো প্রথম কথা হলো যে এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের অধীন, সেটার কতটুকু কোনটার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে কোনো চুক্তি কিন্তু সবসময়ই এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে এবং সেখানে যে সুযোগ থাকে সেটাকে চেঞ্জ করার বা বাতিল করা, সেগুলি আপগ্রেড করা, সেগুলি সবসময় করা হয়। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আপনার প্রশ্ন। কাতারের মহামান্য আমির বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে একটি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই সফরটা মনে হয় হচ্ছে না, এর পরিবর্তে অন্য কোনো লেভেলে কাতারের সফর হবে কিনা, কোনো ভিভিআইপি সফর? কাতারে কিন্তু আমাদের সফর হয়েছে এর মধ্যে এবং হয়তো সামনেও হবে। কোন লেভেলে হবে এটা বলা কঠিন, কারণ আমাদের মানে প্রয়োজন এবং সেখানে অ্যাপ্রোপ্রিয়েটনেস দেখে করতে হবে। রাষ্ট্রপতি কি যাচ্ছেন সেই সফর? না, রাষ্ট্রপতি যাচ্ছেন না, রাষ্ট্রপতি যাবেনি আমার কথা নয়। রাষ্ট্রপতিকে যে নিমন্ত্রণ দেওয়া হয় এগুলি অনেকটাই কিন্তু আলাম করি। এটা সরকারের সিদ্ধান্তের প্রশ্ন যে কোন লেভেলে কোন মিটিংয়ে পার্টিসিপেট করা হয়। আমি একটা বিষয় স্যার, শেষ করা যায় না? ইন্ডিয়ার পয়েন্টে একটা বিষয় যে আমরা জানি যে 5ই আগস্টের পরে আপনার ইন্ডিয়ান অনেকগুলো প্রজেক্ট, ইন্ডিয়ান ফাইন্যান্স প্রজেক্ট আপনার বন্ধ ছিল, তারপরে হয়তো কিছু কিছু লোকজন আবার ফেরত যাচ্ছে কাজ করে। এখন আসলে কি অবস্থা, এইটা একটা। আর একটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা স্ট্রেইনড যাচ্ছে অনেকদিন ধরেই, এখন আসলে কোন অবস্থায় আছে এবং আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর যেই চিঠি দিয়েছিলাম সেটা, আমার মনে হয় এই ইস্যুটাতে আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলেছি। কোনো যদি অগ্রগতি থাকে আমি আপনাদেরকে জানাবো, কোনো অগ্রগতি নেই কাজে আমি আপনাদেরকে জানাবো। প্রজেক্টগুলির ব্যাপারে তারা তো প্রথমে প্রজেক্টগুলি প্রায় সবই কিন্তু বন্ধ হয়ে গেছিলো কারণ সিকিউরিটি ইত্যাদি কারণে তারা হয়তো আসলেও কিছু বাস্তব, আর কিছু তারা বলছিল যে সিকিউরিটি তারা খুব কমফোর্টেবল ফিল করছে না, এই কারণে বন্ধ হয়েছিল। তার কোনোটি আবার চালু হয়েছে, আমি এটুকু জানি। ডিটেলস আপনারা এগুলি আমার কাছে পাবেন না, এই কারণে যেটা বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয় এবং প্রজেক্ট কিছু চালু হচ্ছে, কিছু হচ্ছে না, কিছু চলছে, কিছু হয়তো তেমন কাজ এগোচ্ছে না, এটা হতে পারে। আরও দুইটা এবার শেষ করা যায় না? ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, সমালোচনা করা হয়েছে এবং আপনারা বলেছেন তদন্ত করতে। ভারত সেই পক্ষে কোনো উত্তর দিয়েছে কিনা? আর উত্তর দেয়নি, এখনো দেয়নি, সময় নেবে নিশ্চয়ই। এই প্রসঙ্গটি অ্যাড করি, ভারত যেটা বলেছে তারা স্মাগলার ছিল, স্মাগলাররা হচ্ছে গিয়ে অ্যাটাক করেছে, যে কারণে তারা হচ্ছে গিয়ে রোশনের শিকার হয়ে। এই ভারতের বয়ান হয়তো আমরা গ্রহণ নাও করতে পারি, সাধারণত আমরা গ্রহণ করি না এটা, কিন্তু আমাদের তো আসলে খুব বেশি কিছু করার নেই। কারণ গ্রামবাসীরা যদি তাদেরকে কোনো বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে, সেটা তারা ওই কারণে করেছে, কিন্তু অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই, এইটুকু। এখন তারা কখন করবে সেটা তো আমরা তাদেরকে বাধ্য করতে পারবো, তারা করবে আমরা আশা করছি। আমি একটু জানতে চাচ্ছিলাম, প্রধান উপদেষ্টা 4 নভেম্বরের প্রথম উইকে তিনি সৌদি আরব যাবেন, এটা আমরা আরো পরে এটা ডিল করবো। আচ্ছা, আমরা দেখেছি হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টা মানবাধিকার অর্গানাইজেশন প্রধান উপদেষ্টাকে একটা গোলা চিঠি দিয়েছে, সেটা হচ্ছে নির্বিচারে গ্রেফতার এবং নির্বাচনের আগে